আমি এখন দাঁড়িয়ে আছি মোশাররফ করিমের বাড়ির সামনে, যেই রাস্তা দিয়ে মোশাররফ করিমের বাড়ি ঢুকতে হয়। এই হলো তার রোড। এইটা দিয়ে যদি আমি সামনের দিকে যাই তাহলে মোশাররফ করিমের বাড়ি দেখতে পাওয়া যাবে। আমি কি ভাইসাইছি গঙ্গার বাড়িতে ভাইসাইছি আমি। চলুন আমরা সামনের দিকে যাই। বরিশালের নামকরা গৌর নদীর মিষ্টি, গৌর নদীর দই একদম চোখের সামনে আপনাকে তৈরি করে দিবে, খেতে মজা পাবেন। আপনারা হয়তো অনেকেই জানেন মোশাররফ করিম অভিনেতা, নাট্যকার, আর বাসা কোন জায়গায়, আবার অনেকেই জানেন না। তাদের উদ্দেশ্যে বলতেছি, এতক্ষণ নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে তার একাব্বর আহমেদ ওরফে সুমন জরিওয়ালা আমার বাসাতে যেতে হলে তার বাসার উপর দিয়েই যেতে হয়। সুতরাং এই ভিডিওটা দেখলে মোশাররফ করিমের বাড়িটা কোন জায়গাতে এবং কোন জায়গাতে অবস্থিত এটা কিন্তু সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন, দেখতে পারবেন। তুমি আমার মনে হয় পাবনা চলে যাও, তোমার সবচেয়ে ভালো হয়, কিন্তু তুমি তো যাইতে পারবে না। আমি তাদের বাড়িটা দেখানোর চেষ্টা করব, যেহেতু এখন মোটামুটি 3টা সাড়ে 3টার মতো বাজে। সুতরাং আমি এইখান দিয়ে যদি রওনা দিই, এখন মিরপুর দিয়ে যদি রওনা দিই, তাহলে আমার সায়দাবাদ যাইতে লাগবে আধা ঘন্টা বা 1 ঘন্টা, আর সায়দাবাদ থেকে বরিশালে যাইতে লাগবে মূলত আরো 3-4 ঘন্টা। ওই ক্ষেত্রে যদি দিনের বেলাতে আমি ওইখানে গিয়ে পৌঁছতে পারি তাহলে তাদের বাড়িটা দেখানোর চেষ্টা করব, আর যদি দিনের বেলাতে পৌঁছতে না পারি আগামীকালকে ওই বাড়িটা ঠিকমতো ঘুরে ফিরে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি এখন আছি দারুস সালাম টাওয়ারের এইখানে। প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে, দেখেন কি পরিমাণে কুয়াশা, এখনো 3:30 বাজে এই সময়ও। যে কারণে আমি একটা সিএনজি নেব এবং সায়দাবাদ চলে যাব। সায়দাবাদ থেকে ওইখান থেকে আমি সরাসরি সাকুরা, হানিফ বিভিন্ন ধরনের পরিবহন পেয়ে যাব, ওইগুলোতে চড়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দেবো। কারণ কেউ তোমার নেবে না, বাস কও, ট্রাক কও, এরোপ্লেন কও, কেউ তোমার লইবে না। চলেন আগে এটিএম থেকে কিছু টাকা উঠে নেই। অলরেডি সায়দাবাদ, আর আমার পিছনে আছে সাকুরা পরিবহন, কারণ বরিশালের ওই পরিবহনগুলোই নাম করা অনেক এবং এই পরিবহনগুলো খুবই ভালো এবং গাড়ির ইঞ্জিনও খুব ভালো। টিকিট অনলাইনে না কাটলে একটা প্যারা খুঁজতে হয়। সবাইকে রেফার করবো যে অনলাইনে টিকিট কেটে তারপরে আপনারা রওনা দেবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। ভাই টিকিট আছে? টিকিট পাইছি, এখন বসে থাকবো, গাড়ির জন্য অপেক্ষা করব। গাড়ির টাইম মূলত 5:10 আর আমি কাটলাম 4:50-এ। যাওয়ার ইচ্ছা ছিল সাকুরাতে, কিন্তু সাকুরাতে পাইলাম না, এর জন্য হানিফে কাটলাম। হানিফও খারাপ না। আমার সিটটা হলো একদম সামনের দিকে, এই হলো ভিতরের অংশ। ভিতরে প্রচুর সিট, অনেক খালি আছে সিট। আমাদের গাড়ি চলতে চলতে এখন দিছে ব্রেক। হোটেলের নাম হচ্ছে লামমিম হোটেল অ্যান্ড হাইওয়ে রেস্টুরেন্ট এবং ওয়াশরুমে যাওয়ার জন্য তারা বলতেছে এখান থেকে আপনি আপনার হালকা পাতলা নাস্তাও করে নিতে পারেন অথবা ডিনার করে নিতে পারেন, তাছাড়া আপনি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিতে পারেন। তো আমরা এখন নামবো। এই ব্রেকটা মূলত 20 মিনিট দিবে, পরিষ্কার হয়ে আসতে হবে, খাওয়া দাওয়া করে আসতে হবে। হোটেলটা মূলত এইটা, হোটেলের নাম ওই যে দেয়া আছে লামমিম হোটেল অ্যান্ড হাইওয়ে রেস্টুরেন্ট। হোটেলের ভিতরটা একটু দেখানো যাক নাকি, চলেন ভিতরে যাই। হোটেলের ভিতরে পরিষ্কার করতেছে, আমরা ওয়াশরুমে যাব। ওয়াশরুমে যাওয়ার জন্য যেতে হবে ওই যে একদম কর্নারে দেখা যাচ্ছে পুরুষ টয়লেট, মহিলা টয়লেট। এমনিতে হোটেলটা কিন্তু বড় আছে, বেশ বড়। এইখানে মূলত ফল পেয়ে যাবেন, তারপরে ডাব আছে। আগেই বলে দিই এইখানের দামগুলো কিন্তু একটু বেশি নেয়, কারণ মাঝপথে যে হোটেলগুলোতে দাঁড়ায় এই হোটেলের প্রাইসটা একটু বেশি, তাই জিজ্ঞেস করে খেয়ে নেবেন দাম কত এবং আপনার পোষায় কিনা সেই সম্পর্কে একটু ভালোভাবে জেনে শুনে তারপরে খাবেন। এখানে যে ডিমগুলো দেখছেন, ডিমগুলো কিন্তু মূলত 30 টাকা করে রাখে। ঢাকায় 25 টাকা অথবা অন্য কোনো জায়গায় 20-25 টাকা করে রাখে, কিন্তু এইখানে কিন্তু 30 টাকা করে রাখে। মামা ডিম কত? পয়লা 20 আর এটা 30, বললাম না? এই হলো লামমিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পরিবেশ। অবশেষে চলে আসলাম গৌর নদী, নামতেছি আমরা এখন। এই সেই কাঙ্ক্ষিত গৌর নদী। এটা হলো আমাদের গাড়ি, গাড়িটা একটু দেখাই। এটা হলো হানিফ গাড়ি। এইখান থেকে বরিশাল আরো 38 কিলোমিটার পথ, মানে লোকাল বাসে গেলে 40 টাকার মতো বা 45 টাকার মতো ভাড়া লাগবে। গৌর নদী মিষ্টান্ন ভান্ডার, এখান থেকে দই নেবো। মামা দই আছে নি? এই যে সুন্দর দই।
গৌর নদীর দই, নাম করা দই। আর এখানে কিন্তু মিষ্টি পাওয়া যায়, মিষ্টিও কিন্তু এখানে সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যাবেন। বরিশালের নাম করা হলো দই, গৌর নদীর দই। মামা দই কত করে কেজি? 150 টাকা কে? হাড়ি সহটা? হাড়ি সহ? আচ্ছা আমার দেন তো। এই যে এখানে হাড়ি ছাড়া 150 টাকা, হাড়ির যে এটা আছে ওজনটা আছে এটা বাদ দিয়ে দেবে। 3 কেজি 190 গ্রাম না? 190 গ্রাম। ভালো করে একটু প্যাকেট করে দিয়েন। বিশেষ করে সবাই জানে বরিশালে গৌর নদীর দই বিখ্যাত। ওই ক্ষেত্রে এই রসমালাইগুলো যদি গৌর নদী আসেন আপনারা ট্রাই করে দেখতে পারেন, এইগুলো খেতে খুবই সুস্বাদু। আপনি একটা কাজ করেন, আমাকে ওইটা হাফ কেজি দেন। ঠিক আছে। গৌর নদীর রসমালাই কিংবা দই এগুলো এদিকে আসলে ট্রাই করে দেখবেন, কারণ এগুলো আসলে খুব সুস্বাদু হয়, এক কথায় দারুণ। আমি আসলে শুধু শুধু বলছি না, তাইলে আপনার ভালোই দেন যেটা ভালো মনে হয় দেন। আমি আসলে বাস্তব কথা বলছি। যদি পারেন একটু ভালোটা দিয়েন, ঠিক আছে। ঝোলটা পারলে একটু কম দিয়েন। আম্মাই খাইবে তো, মুরব্বী মানুষ। এইখানে হলো এই দেখেন গৌর নদীর অরিজিনাল দই যেখানে তৈরি করা হয়, বিশ্বাস করবেন না, একদম এইখানে বিক্রি করা হয় আর এইখানে তৈরি করা হয়, একদম অরিজিনাল যেটা বলে। বরিশালের নাম করা গৌর নদীর মিষ্টি, গৌর নদীর দই একদম চোখের সামনে আপনাকে তৈরি করে দিবে, খেতে মজা পাবেন। এবং এখানে যে পরিমাণে আগুন, এই আগুনের মধ্যে একটু যদি আপনার হাত পড়ে তাহলে আপনি পুড়ে যাবেন। এইখানে দেখেন সুন্দরভাবে সাজাই রাখছে, এগুলো একদম মানে নতুন আর কি, গরম গরম। চাইলে আপনারা আসতে পারেন এবং গৌর নদী আসলে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। গৌর নদী বন্দরের চেহারা আগের মতোই আছে, তেমন একটা পরিবর্তন হয়নি। আর আমি যে আপনাদের বলছি মোশাররফ করিমের বাড়ি, সেটা কিন্তু আরো সামনের দিকে। এখন আছি আপাতত আমি গৌর নদী বন্দরে। গৌর নদী বন্দর থেকে আমার যাইতে হবে আরো 6 থেকে 7 কিলোমিটার, দেন মোশাররফ করিমের বাড়ি বাসবে। আমি তো আগে বলে দিয়েছি যদি রাত্র হয়ে যায় তাহলে কিন্তু আমি আপনাদেরকে মোশাররফ করিমের বাড়িটা দেখাইতে পারবো না। ইনশাল্লাহ আগামীকালকে দেখাবো, পুরো বাড়িটা তার দেখতে পারবেন ইনশাআল্লাহ। অবশেষে কাঙ্ক্ষিত বাড়ির দেখা, বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে পৌঁছাইলাম। ওই যে ঘরে উঠতেছে বাপ মায়, ভালোই ঠান্ডা পড়ছে। খারাপ না, ঢাকাও মোটামুটি ভালোই ঠান্ডা। এখন তো একটু সকালে যা ঠান্ডা পড়ছে, বাতাস গেছে। এই পাইছো কোন জায়গায়? হোসনাবাদ, এই যে কক্সবাজার। এই কক্সবাজারের হেয়ে লোক এইছো এনে পড়ার জন্য। বাহ, ভালোই তো সিস্টেম, চমৎকার। এই যে গ্রামে আসছি, গ্রামে এসে এখন খাওয়া দাওয়া দিয়ে দিছে আম্মাজান, আমি খাইতে বসে যাইতে আছি। খাবার দাবার মেনুতে আছে কি, প্রথমে ডাল, দ্বিতীয়ত মাছ, এটা হলো টাকি মাছ, এটা হলো লাউ ভাজি, আর এইখানে এই রসগোল্লা দিছে। মা এগুলো তোমরা খাও, আমার রসগোল্লা খাওয়ার ইচ্ছা নেই। আচ্ছা একটা খাইলে পরে খাইলাম, মানে আগে ভাত খেয়ে খিদে লাগছে অনেক। এইভাবে বসে শীতের মধ্যে কোনো দিকে কোনো হইচই নাই, কোনো শব্দ নাই, শুধু সুন্দর সুন্দর পাখির ডাক, কিচিমিচির আর নীরব। এটার ফিলটাই অন্যরকম। যারা গ্রামে বসবাস করেন তারা এই ফিলটা নিতে পারেন, যারা ঢাকায় বসবাস করেন এই ফিলটা হয়তো বা 1 বছর পর পর নিতে পারেন, তাও আবার 2 দিন 3 দিন বা 4 দিন, তার বেশি না। এলো আমার বাবা, দুজনে একসাথে খাইতে বসি। এরকম কপাল সবাই থাকে না, জানি অনেকে বিদেশ আছেন, অনেকে প্রবাসে আছেন, আপনারা বছরের পর বছর চলে যায় দেশে আসতে পারেন না। কিন্তু অনেকেরই আবার সৌভাগ্য হয়, আবার অনেকেরই সৌভাগ্য হয় না। তো এই ক্ষেত্রে অনেকের বাবাও দেখা যায় যে বাচ্চা নাই, মারা গেছে। তো আমার বাবার সাথে নিয়ে আমি ভাত খাইতে আসি, এটা আমার একটা সৌভাগ্য বলতেই পারেন। এই যে রসমালাই আমি খাইছি অলরেডি একটা, আর একটু খাইয়ে দেখাই। সত্যি কথা, এই রসমালাই যদি একবার আপনারা কোনো কায়দায় খাইতে পারেন, আপনার মুখের স্বাদ গৈসা মাইজা 1 সপ্তাহে উঠিতে পারেন কিনা সন্দেহ। বিশ্বাস করেন, গৌর নদীর রসমালাই এত পরিমাণে স্বাদ। সবাইকে শুভ সকাল। এটা হলো আমাদের ঘরের বারান্দা, আর সেই বারান্দায় আছি। আম্মায় খাবার দিয়ে গেছে অলরেডি। আর এইটা হলো গ্রামের পরিবেশ। আমি একটু আপনাদেরকে বাহিরটা দেখাইতে চাই। আম্মায় দেখেন খাবার দিছে, এখানে রুটি, দধি আর নারকেলের পোকরা, এটা খাবো। নারকেলের পোকরা আমার খুব প্রিয় একটা জিনিস। আর এইটা হলো সেই সকালের সুন্দর দৃশ্য। গ্রামে দেখেন কোনো হইচই নাই, কোনো ধরনের শব্দ নাই, কোনো ধরনের কোনো ঝামেলাপূর্ণ আচরণ কিন্তু এই গ্রামে নাই। এক কথায় দারুণ। পরিবেশটা দেখলেই মনের মধ্যে একটা শান্তি চলে আসে, যেটা ঢাকার মধ্যে কিংবা অন্য কোনো শহরে আছে কিনা আমার জানা নেই। বরিশালটা এইভাবেই শান্ত, খুব সুন্দর। তো এই তো খাবার দিছে, চলেন খাই, দেন আপনাদেরকে মোশাররফ করিমের বাড়ি নিয়ে যাব। খাবার দাবার তো এখন খাইতেই হবে, সকাল সকাল কিছু না খাইলে তো আবার শরীর খারাপ করবে, যে কারণে একটু খাইয়ে দিয়ে তারপর বের হব ইনশাল্লাহ। পোকরা খাইছো? তা খাও আর একটা।
পোকড়াটা কি মজা, দারুন। দই বলতে বুঝি সারা বাংলাদেশে গৌর নদীর দই সেরা। কিসের বগুড়া, কিসের কি, কিসের কোন জায়গা, আব্বা গৌর নদীর দই একটা সেরা দই। এই যে একটা স্বাদ, কিভাবে একটা যে স্বাদ, দইয়ের একটা স্বাদই আলাদা। মানে দই তো দই, মানে মিষ্টির একটা স্বাদ আছে, চিনির একটা স্বাদ আছে, পানির একটা স্বাদ আছে, ওইভাবে দইয়েরও একটা স্বাদ আছে। এটা একদম ভিন্ন একটা স্বাদ। তো চলেন খাওয়া দাওয়া করে মোশাররফ করিমের বাড়ি যাই। আপনাদেরকে বলছিলাম মোশাররফ করিমের বাড়ি যাব, আর এর জন্য কিন্তু রেডি হইতেছি অলরেডি। 5 বছর পরে আমি দুবাই তো আইছি, আজকে আমার বিয়া। আপনাদেরকে মোশাররফ ভাইয়ের বাড়িটা একটু দেখাই নিয়ে আসি, কারণ কথা দিয়ে কথা রাখা মুসলমানদের বড় একটা নৈতিক দায়িত্ব। দেন তারপরে এই ভিডিওটা শেষ করব। দেশে কিন্তু তেমন একটা রোদ ওঠে না, প্রচুর পরিমাণে কুয়াশা আচ্ছন্ন থাকে। ভালো জুতা না পরলে একটু ঝামেলা হয়ে যাবে, ঠান্ডা বেশি লাগে। তাহলে এখন চলেন আমরা যাই মোশাররফ করিমের বাড়ি একটু যাই, দেন আপনাদেরকে মোশাররফ করিমের বাড়িটা আশেপাশটা ভালোভাবে ঘুরাইয়ে আপনাদের দেখাবো। চলেন। তো এটা হলো আমার বাড়ির পিছন সাইড। গ্রামগঞ্জে থাকা হয় না তাতে কি, এখানেই কিন্তু আমার বড় হওয়া, এখানেই আমার সেই শৈশবকাল কাটছে। মনে পড়ে ওই দিনগুলো, জীবনের তাগিদে আমার ঢাকায় থাকা লাগে। তো আমার বাড়ির পাশ ঘেঁষেই একটা রাস্তা গিয়েছে, এই রাস্তাটা উঠছে গিয়ে একদম মেইন রোডে, আর এটা হলো এমনিতে লোকাল রোড। তো আমরা মেইন রোডে যাব, মেইন রোডে গিয়ে অটোতে চড়বো, দেন অটোতে উঠে মোশাররফ করিমের বাড়ির সামনে গিয়ে নামবো। দেন ওইখানে নামার পরে আপনাদের সাথে কথা হবে। মোশাররফ করিমের বাড়ি আমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে, আর আমরা উঠছি অটোতে। অটোতে উঠে সরাসরি মোশাররফ করিমের বাড়ির সামনে গিয়ে নামবো। আমার সাথে যাচ্ছে হৃদয়। হৃদয়ের চেহারাটা কিন্তু আয়নায় বেশ ভালোই দেখা যাচ্ছে। হৃদয়, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। তোমার সবার সাথে পরিচয় করাই দিই। ভালো আছো? আলহামদুলিল্লাহ। আমি এখন দাঁড়িয়ে আছি মোশাররফ করিমের বাড়ির সামনে, যেই রাস্তা দিয়ে মোশাররফ করিমের বাড়ি ঢুকতে হয়। এই হলো তার রোড। এইটা দিয়ে যদি আমি সামনের দিকে যাই তাহলে মোশাররফ করিমের বাড়ি দেখতে পাওয়া যাবে। আমি কি ভাইসাইছি গঙ্গার বাড়িতে ভাইসাইছি আমি। চলুন আমরা সামনের দিকে যাই। এই রাস্তা দিয়ে মোশাররফ করিমের বাড়ির ভিতরে ঢুকতে হয়। যদিও আমি আরেকবার আসছিলাম, আরেকটা ভিডিওতে আমি দেখাইছিলাম আপনাদের মোশাররফ করিমের বাড়ি কোন জায়গাতে, মোশাররফ করিমের বাড়িটা দেখতে কেমন। যদিও আপনারা ওই ভিডিওতে অনেক রিয়াকশন দিয়েছেন, অনেক কমেন্টস করেছেন। তো যারা ওই ভিডিওটা দেখেন না, তারা এই ভিডিওটা দেখে মোশাররফ করিমের বাড়িটা খুব সুন্দরভাবে দেখে নেবেন। আপনারা এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন আমার পিছন সাইডে, এই বাড়িটা হলো মোশাররফ করিমের বাড়ি। কুখ্যাত বিখ্যাত অভিনেতা, নাট্যকার সেই মোশাররফ করিমের বাড়ি কিন্তু এইটা। আপনারা দেখলে অবাক হবেন যে একজন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠকালের একজন সর্বশ্রেষ্ঠ অভিনেতা, তার বাড়ি কিনা এইরকম। এটাই আপনাদের দেখাইতে আসছি। এই বাড়ি দেখার পরে অনেকেই অবাক হবেন যে মোশাররফ করিম চাইলে তো দেশের বাড়িতে 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং করতে পারে। এতদিনের সুনাম তো অনেক অর্জন করছে, টাকা পয়সা অনেক ইনকাম করছে। তো এই প্রশ্ন অনেকের মাথায় ঘোরে, হ্যাঁ আমি কি ফোননি, আমার বাবা ফোন নিয়েছিল না, আপনার ফোননি। তো এইটা হলো মোশাররফ করিমের বাড়ি, গ্রামের বাড়ি। যখন মোশাররফ করিম বাড়িতে আসে, বাড়িতে এসে কিন্তু এই বাড়িতেই সে ঘুমায়, এই বাড়িতেই সে থাকে। এই বাড়ির ভিতরে পরিবেশটা কেমন আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। চলেন। আমি এখন মোশাররফ করিমের বাড়ির একদম সামনের দরজায় আছি। এটা হলো মোশাররফ করিমের বাড়ির সামনের দরজা, আর এখানে 3টা দরজা। মূলত এই ঘরগুলো অনেক বড়। আপনারা যারা বরিশালে আসেন বা বরিশালে যাদের বাড়ি, তারা জানবেন যে বরিশালের ঘরগুলো কেমন হয় দেখতে। দেখেন, একটা দরজা, 2টা দরজা, 3টা দরজা, একটা ঘরে 3টা দরজা এবং সবই সামনের দিকে। আপনারা অনেকেই জানেন বরিশালের ঘর কাঠের হলেও এই ঘরগুলো কিন্তু 20 বছর 30 বছর 35 বছরও কিছু হয় না, তেমন একটা ক্ষয়ক্ষতি হয় না। এই কাঠগুলো খুবই স্থায়ী হয়, যে কারণে এই কাঠের ঘরগুলো অনেক দিন টিকে থাকে। তার বাড়িতে বাড়ি ছাড়াও তার আশেপাশে কি আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তার বাড়ির সামনেই, মানে ঘরের সামনেই আছে এরকম একটা বাথরুম। হয়তো বা তারাই করছিল, কিন্তু বাথরুমটার ইউজ হচ্ছে না। এই বাথরুমের ভিতরে এখন রান্না করার জন্য খড় অথবা দাঁড়কুটা রেখা হয়েছে। আর এই বাথরুমের সামনে দিয়েই টিউবওয়েল আছে। এখানে টিউবওয়েলটা আপনাদেরকে একটু দেখাবো। এই যে টিউবওয়েলটা আছে, এই টিউবওয়েলটা মূলত তার বাড়ির আশেপাশে যারা আছে তারা এই টিউবওয়েলটা ইউজ করে। এই টিউবওয়েলটা আসলে মোশাররফ করিম দিয়েছে কিনা আমার জানা নেই, হয়তোবা তার বাড়ির আশেপাশের লোকজন মিলেও এটা দিতে পারে, নয়তো মোশাররফ করিম নিজেও এটা উঠাতে পারে। এটা
বিশ্বাস করিম কেমনে? আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো মোশাররফ করিমের ঘরের সামনেই একটা বাগান। এই বাগানে অনেক গাছ আছে, সুপারি গাছ, খাজুর গাছ, আম গাছ, এই গাছের বাগান। তো আপনারা অনেকেই জানেন যে গ্রামে আসলে একটা বাগান থাকবে, সেই বাগানের ভিতরে এসে একটু হাঁটাহাঁটি করবে, একটু বসবে, সেই পরিস্থিতি কিন্তু মোশাররফ করিমের বাড়ির সামনের সাইডটাতে আছে। আমার অনেক ভালো লাগতেছে, কারণ সারা বাংলাদেশের একজন নাট্য অভিনেতা যে কিনা সারা বিশ্বে এখন নাম করে ফেলেছে এবং তার বাড়ির সামনেই দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথা বলছি, এটা একটা অন্যরকম ফিলিংস, অন্যরকম ভালোবাসা কাজ করতেছে। তবে মোশাররফ করিমের বাড়ি কিন্তু এইটা, আর মোশাররফ করিমের বাড়িতে এসে আপনাদের দেখানোর প্রতিশ্রুতি দিয়ে কিন্তু আমি প্রতিশ্রুতিটা রাখার চেষ্টা করছি। আমার মনে হয় এই মোশাররফ করিম যদি বাড়িতে থাকতো, এই ঘরটা আরো পরিষ্কার থাকতো, এই ঘরটার ভিতরে আরো থাকার মতো পরিবেশ তৈরি হইতো। কিন্তু সে যেহেতু ঢাকায় থাকে, এই কারণে মূলত ওই রকম পরিবেশ হয়ে উঠে না। তো মোশাররফ করিম যখন বাড়িতে আসে তখন কিন্তু এই বাড়িতেই থাকে, সুতরাং ঘরের ভিতরে মেবি একটা পরিবেশ আছে, সেটা আপনাদের দেখাইতে পারবো না। 15 কেজি ওজন একটা শৈল মাছ লয়ে আইছিল, ওই শৈল মাছ দেখা আমার দাদি ফিট। কারণ ঘরের ভিতরটা না দেখানোটাই আমার কাছে মনে হয় বেটার। তবে ঘরের বাহির থেকে যেটা বোঝা যায়, ভিতরে হয়তো বা পরিবেশ থাকলেও থাকতে পারে। আপনাদের দেখানোর চেষ্টা করছি মোশাররফ করিমের বাড়িটা আসলে দেখতে কেমন, মোশাররফ করিমের বাড়িতে আসলে কি কি আছে, আর মোশাররফ করিমের গ্রামের বাড়িটা আসলে অনেকে চেনেন না, তাদের জন্য এই ভিডিওটা আমি আসলে করেছি। তো আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, আর আপনাদের মতামতটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে লিখে যাবেন। আর এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধব অথবা আপনার শুভাকাঙ্ক্ষীর কাছে পৌঁছানোর জন্য এই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো এই ভিডিওটা আমি এখান থেকেই রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। ওই পর্যন্ত ভালো থাকবেন আর ভাইয়ের জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। শালা হলো মানিজ্জত বাড়ার লিগে রেডি হয়ে বইছে।